দর্শক, এখন রয়েছে দেশে ব্যাংকিং খাত নিয়ে বিশেষ আলোচনা। এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ আতাউর রহমান প্রধান। আপনাকে স্বাগত 21 বিজনেসে। থ্যাংক ইউ স্যার। শুরুতে আসলে ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা সম্বন্ধে জানতে চাইবো। আমরা জানি যে প্রচুর অলস টাকা ব্যাংকে পড়ে আছে, বিনিয়োগে কেন আসছে না? এটা ঠিক আছে, আসলে অলস টাকার পরিমাণ ক্রমশ বেড়েছে হ্যাঁ, এবং এটা বিনিয়োগে কেন আসছে না। অ্যাকচুয়ালি যদি আপনি করেন যে এখন ডিপোজিটের যে অর্থ প্রচুর ব্যাংকে এসছে, আমি মনে করি যে মানুষের সেভিংস টেন্ডেন্সিও বেড়েছে এবং সেই অর্থে অর্থ ব্যাংকে আসছে, সেই তুলনায় হয়তো বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ হচ্ছে না আমি বলবো না এটা যে একেবারেই যে বিনিয়োগ থেমে আছে তা না, তবে যেভাবে অলস অর্থ বাড়ছে সেই অর্থে বিনিয়োগ হয়তো হচ্ছে না। একটা হলো যে আমরা এখন কিন্তু অনেকটা ট্রানজিশন পিরিয়ডে আছি। আমি যদি বলি যে শিল্পায়নের দিকে যদি আমি ভাবি, তাহলে আগে আমরা গ্যাস বেসড ইন্ডাস্ট্রি করতাম, এখন গ্যাসের ডেফিনেটলি একটা স্বল্পতা আছে। ফলে যারা উদ্যোক্তা, যারা এন্টারপ্রেনার, আসলে গ্যাসে যখন আমরা ইন্ডাস্ট্রি করেছি তখন কিন্তু কস্টিংটা অনেক কম ছিল। এখন আমরা চিন্তা করছি আপনার ইলেকট্রিসিটি এবং অ্যাট দ্য সেম টাইম কোল বেস কিছু ফুয়েলে। তো ফলে মানুষ চিন্তা করছে যে ট্রানজিশন পিরিয়ডে কস্ট বেনিফিটটা অ্যানালাইসিস করছে। অ্যানালাইসিস করেই হয়তো আলটিমেটলি বিশ্বের বেশিরভাগ দেশেই কিন্তু গ্যাস দিয়ে শিল্প চলে না, শিল্প চলছে অন্য অন্য ইয়ে দিয়ে, পাওয়ার দিয়ে। তো এইটা আমি মনে করি যে উদ্যোক্তারা একটু সময় নিচ্ছেন, চিন্তা করছেন, আলটিমেটলি বিনিয়োগ বাড়বে। অলস টাকার সাথে সাথে কিন্তু খেলাপি ঋণের পরিমাণও বাড়ছে এবং উত্তরোত্তর বাড়তেই আছে। তো এটা আসলে কিভাবে উত্তরণ সম্ভব? না, আমি আপনার কথায় একমত হয়ে একটু দ্বিমত করব যে উত্তরোত্তর খেলাপি ঋণ কিন্তু বাড়ছে না। আচ্ছা, আপনি যদি লাস্ট 3 ইয়ার্স এর একটা ডেটা দেখেন, লাস্ট 3 ইয়ার্স এ যে বিনিয়োগগুলো হয়েছে এগুলো কিন্তু ওইভাবে খেলাপি হয় নাই। তবে ইতিপূর্বে যে ফাইন্যান্সগুলো আমরা করেছি সেগুলোর বেশ কিছু অংশ ক্লাসিফাইড হয়েছে, এটা আমি স্বীকার করতে দ্বিধা নাই। তবে সেই সময় কিছু বাস্তব অবস্থাও আমাদেরকে বুঝতে হবে। আমাদের কিছু সমস্যা তো ছিলই সেই সময়। ধরেন যে ওই একটা বললাম যে হঠাৎ করে গ্যাসের ইয়েটা কমে গেল, প্রবাহ কমে গেল, ইন্ডাস্ট্রিগুলো একটা ধাক্কা খেলো। আবার কিছু রাজনৈতিক বিষয় তো সেই সময় ছিল, জ্বালাও পোড়াও কাজে এই বিষয়গুলো কিন্তু কিছুটা হলেও ইফেক্ট হয়েছে। আর এটাও ঠিক যে ক্লাসিফাইড লোন বাড়ার পিছনে আমাদের ঋণ যথাসময়ে পরিশোধের না করার একটা টেন্ডেন্সি তো আগে থেকে ছিল। এই কালচার থেকে এখন কিন্তু মানুষ বের হয়ে আসছে, তবে এই কালচারটা থেকে পুরোপুরি বের হয়ে আসেনি। এবং এটাও ঠিক যে ইন্ডাস্ট্রি একটা যদি আমরা করতে যাই, আমাদের ক্লাসিফাইড ঋণের কিন্তু অংশটা কিন্তু শিল্পায়নের ক্ষেত্রে বেশি, শিল্প ঋণের ক্ষেত্রে বেশি। এ কথা ঠিক যে শিল্প কিন্তু সবসময় একইভাবে চলে না, এটার আপস অ্যান্ড ডাউন আছে। তো অনেক সময় আমাদের শিল্প উদ্যোক্তারা যখন ভালো করছেন তখন ডেফিনেটলি হয়তো টাকা আসছে, আবার অনেক সময় খারাপ করেন। কাজে তাদেরকে একটা সময় দেয়া দরকারও আমি মনে করি, এবং সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংকগুলো ওই রিসিডিউল, তারপরে কিছুটা হলো সুদ মাফ করে করে কিছুটা হলো বেদিং একটা দিচ্ছে, সময় দিচ্ছে তাদেরকে। তো আলটিমেটলি কালচার একটা ইস্যু, ডেফিনেটলি ইস্যু ঋণ পরিশোধ না করার। তবে শুধুমাত্র কালচারটাই না, এখানে অন্যান্য বিষয়গুলো কিন্তু জড়িত আছে। আচ্ছা আচ্ছা, রূপালী ব্যাংক কিন্তু আসলে পুঁজিবাজার একমাত্র তালিকাভুক্ত কোম্পানি। তো এক্ষেত্রে আসলে বিনিয়োগকারীদের জন্য কি পরামর্শ থাকবে? রূপালী ব্যাংক, আমি প্রথমেই বলতে চাই যে রূপালী ব্যাংক সরকারের একটি ব্যাংক, 4টা ব্যাংক স্টেট ওন ব্যাংকের মধ্যে একটা ব্যাংক এবং একমাত্র পুঁজিবাজারে আমরা তালিকাভুক্ত। রূপালী ব্যাংকের অতীতে আমাদের যে কর্মকাণ্ড ছিল, অনেকগুলো বিষয়ে আমরা কিন্তু পিছিয়ে ছিলাম। এখন কিন্তু ব্যাংকটি, আমি বলবো, এটা আমি সিইও হিসাবে বলছি না, ব্যাংকের সার্বিক বিষয়গুলো যদি আপনারা বিবেচনা করেন তাহলে দেখবেন ব্যাংক ভালো করছে। পুঁজিবাজারে সবসময় আমি মনে করি স্টেট ওন ব্যাংক হিসেবে রূপালী ব্যাংকের এখনকার অবস্থা পূর্বের অনেক আগের চেয়ে অনেক ভালো, এবং আমি আমাদের বিনিয়োগকারীদের প্রতি এটুকুই বলবো যে ব্যাংকটি ভালো করছে, এর প্রতি আস্থা রাখতে হবে। এবং আস্থা রাখারও আমি করব, তাদেরকে অনুরোধ করব। অ্যাট দ্য সেম টাইম পুঁজিবাজারে বিনিয়োগ এখন মানুষ কিন্তু অনেকটা সংযত হয়েছে। আগে যেমন খুব অ্যাগ্রেসিভলি কোনো কিছু না দেখেই হুজুগেই বলতে হবে যে বিনিয়োগ করতে, এখন কিন্তু মানুষ অনেকটা সংযত হয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে ব্যাংকেরও যখন আপনি শেয়ার কিনবেন
ডেফিনেটলি ভালো মন্দ দিকগুলো অবশ্যই। দেখেই কিনবেন, তবে ভালো দিকটা এখানে অনেক তো বেশি। এখানে একটু আমি জানতে চাচ্ছি যে রূপালী ব্যাংকের শেয়ার সংখ্যা কিন্তু বেশ খানিকটা কম পুঁজিবাজারে, কেন আসলে আরো আসলে ইস্যু করার চিন্তা ভাবনা আছে কিনা আপনার? এটা আমি বলি যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় কয়েকদিন আগে বলেছিলেন, হুম। আমাদের যখন মূলধনের বিষয়টা আসলো, একেবারে মিনিমাম একটা 10 ভাগ শেয়ার হলো বাইরে, আর 90 ভাগ শেয়ারই এখন সরকারের কাছে। আচ্ছা। এবং আপনি যদি দেখেন যে রূপালী ব্যাংকের 10 টাকা শেয়ার এখন 26, 27, 28 টাকা চলছে, 30 টাকা উঠেছে। হুম। তো সরকার যখন মনে করবেন যে এই শেয়ারগুলো বাইরে ছেড়ে দেওয়া দরকার বা আমাদের মূলধন যোগানের জন্য দরকার, সরকার ইচ্ছা করলে এটা ছাড়তে পারেন। এবং মাননীয় মন্ত্রী মহোদয় কয়েকদিন আগে বলেছিলেন যে বেশ কিছু শেয়ার হয়তো আবারও আমরা ছাড়তে পারি, সরকার ছাড়বেন। তো এটা আসবে, সরকারি শেয়ার যেহেতু এটা আসবে, বাজারে আসবে। এবং আমি মনে করি যে এটা পার্টিসিপেশনটা আরো বেশি হওয়া উচিত। পাবলিক শেয়ার আরো যদি বাড়ে তাহলে একটা কম্পিটিশন আসবে এখানটায়। হ্যাঁ, আচ্ছা। তো আসবে তো এটা। মূলধন ঘাটতির কথা বলছিলেন, তো সাম্প্রতিক সময়ে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, মূলধন ঘাটতি, এবং জনগণের টাকা দিয়ে কিন্তু সেটা পূরণ করা হচ্ছে। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখবেন? দেখেন, ব্যাংকের সব টাকাই তো জনগণের, হ্যাঁ। ডিপোজিট যেটা আপনি দিয়েছেন সেটাও তো জনগণের টাকা। এখন অ্যাকচুয়ালি মূলধন ঘাটতিটা আমি বলছি প্রথমেই যে আমাদের নন পারফর্মিং লোনটা বেশি কারণেই হুম। এইটারই প্রভাবটা কিন্তু সব জায়গায় পড়ছে। আচ্ছা। যে নন পারফর্মিং লোনের জন্য মূলধন ঘাটতির একটা বড় কারণ হলো নন পারফর্মিং লোন। এবং আমি যত তাড়াতাড়ি আমার এই নন পারফর্মিং লোনটাকে পারফর্মিং করতে পারবো, তত তাড়াতাড়ি কিন্তু আমাদের মূলধনের ইয়েটা বাড়বে, আচ্ছা। পজিশনটা বাড়বে। তো এই ক্ষেত্রে নন পারফর্মিং লোন কমিয়ে আনা, অ্যাট দ্য সেম টাইম রূপালী ব্যাংকের কথা যদি আমি বলি, রূপালী ব্যাংকের মূলধন ঘাটতি যেটা, এই ব্যাংকে মাত্র 250-300 কোটি টাকা সরকারের মূলধন হিসেবে দেয়া হয়েছে অতীতে। তো আমি যেটা বলতে চাই যে মূলধন ঘাটতি থাকাতে যেটা সমস্যা হচ্ছে আমাদের, যে বাইরের ব্যাংকগুলো তো আমরা আমাদের যে আস্থার জায়গাটা এটা কিন্তু কমে আসছে। কাজে মূলধন ঘাটতি পূরণ করতেই হবে। তবে ইনশাল্লাহ আগামীতে আর হয়তো এরকম মূলধন লাগবে না, যদি প্রত্যাশা আমাদের করব নন পারফর্মিং লোন পারফর্মিং করি আর ব্যাংক কি। খাতে আরো কথা বলবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। আচ্ছা। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যাংকিং খাত নিয়ে কথা বলছিলাম রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ আতাউর রহমানের প্রধানের সঙ্গে। আবার ফিরছি সে আলোচনায়। এবার একটু আসতে যাচ্ছে, আমরা জানি যে রূপালী ব্যাংকের ব্যাংকিং সেবা এখন শতভাগ অনলাইনে। তো গ্রামগঞ্জের মানুষ কেমন সেবা পাচ্ছে? অ্যাকচুয়ালি রূপালী ব্যাংক অনলাইনে গিয়েছে গত মাসে। হুম। এবং এটা বলতে হয় যে আমরা সব ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু এখন অনলাইনে গিয়েছি। আচ্ছা। আমাদের 563টা ব্রাঞ্চ, 563টা ব্রাঞ্চেই কিন্তু এই সুবিধাটাকে অ্যাপ্লাই করছে। তো অনলাইনে ব্যাংকিং যাওয়ার ফলে হয়েছে কি, ধরেন আপনি এই সেই লালমনিরহাট জেলার বড়খাতা একটা ইউনিয়নে একটা ব্যাংক আছে, সেই ইউনিয়ন থেকে ওইখান থেকে কেউ টাকা রিমিট করতে চাচ্ছে, হয়তো তার ঢাকা শহরে অ্যাকাউন্ট আছে, উনি ওই অ্যাকাউন্টে টাকা জমা দিলেন, তাৎক্ষণিক তার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে গেল। বড় কথা হলো যে আমাদের, আমি যে ফরেন ট্রেডের কথা বলি, ফরেন ট্রেডে আগে অথরাইজ ডিলার ব্রাঞ্চগুলোই ব্যবসা করতে পারতো, একটা এলসি যদি ধরি। এখন ওই বড় খাতা ব্রাঞ্চ থেকে যদি সেই এলসির সব ইনপুট দেয়, একটা যে কোনো এডি ব্রাঞ্চ থেকে তাৎক্ষণিকভাবে তার এলসিটা ওপেন করার সুযোগ হলো। তো অনলাইন ব্যাংকিং আসতে চায় না, দূরে হেঁটে যেতে চায় না, মোবাইলে এখন ব্যাংকিং সম্ভব। কাজে এই অনলাইন ব্যাংকিংটা হওয়ার ফলে হয়েছে, এটা স্টেট ওন ব্যাংকের মধ্যে আমি বলি যে এটা সব ধরনের প্রোডাক্ট নিয়ে প্রথম অনলাইনে গেছে। তো ফলে স্টেট ওন, অনেক প্রাইভেট ব্যাংক সবাই অনেক এগিয়ে গেছে, কিন্তু আমরা যেহেতু প্রথম এখানে গেছি, মানুষের কিন্তু আগ্রহটা বেড়েছে এই ব্যাংকের সাথে ব্যাংকিং করাতে। এবং আমি আপনাকে বলি যে এই 1 মাসে আমাদের ডিপোজিট অনেক বেড়ে গেছে। এটা আমি মনে করি যে অনলাইনে আসার ফলে মানুষের আগ্রহ বেড়েছে এখানটা ব্যাংকিং করার ফলে, এই সুবিধাগুলো মানুষ পাচ্ছে। সব ধরনের প্রোডাক্ট আমরা ধরেন যে ডিপোজিটে একটা প্রোডাক্ট করেছি, কোটিপতির স্বপ্ন দেখাচ্ছি আমরা, যে আস্তে আস্তে টাকা জমিয়ে জমিয়ে সে কোটিপতি হতে পারে। এখন এই কোটিপতির অ্যাকাউন্টটাতে আগে যেমন মানুষের আগ্রহ ছিল, তার চেয়ে অনেক বেশি আগ্রহ দেখছি এই মাসে বেড়ে গেছে, অনেক অ্যাকাউন্ট ওপেন হয়েছে। তো আমি মনে করি যেটা অনলাইনের প্রভাবেই কিন্তু এগুলো হচ্ছে। এবং একটা জিনিস হলো যে তাৎক্ষণিকভাবে সবকিছু লেনদেন সম্পন্ন হচ্ছে, এটা বিরাট বিষয়। এবং এটাকে আমি মনে করি যে গ্রাহকরা খুব ভালোভাবে নিয়েছে। ফলে আমি মনে করি রূপালী ব্যাংকের এই অনলাইন সেবাটা কাজে লেগেছে মানুষের জন্য। আচ্ছা,
আচ্ছা, রূপালী ব্যাংকের আয়োজনে কিন্তু একটা স্কুল ব্যাংকিং মেলা হয়ে গেল শিক্ষার্থীদের জন্য। জি। তো এইটার আসলে প্রভাব কেমন পড়তে পারে ব্যাংকিং সেক্টরে? এটা অ্যাকচুয়ালি এটা হলো আয়োজনটা হলো এটা বাংলাদেশ ব্যাংক থেকেই কিন্তু এই দায়িত্বটা দেওয়া আচ্ছা। হয়েছে। ওদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আওতায় এটা একটা প্রোডাক্ট, এবং এটা বিভিন্ন ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক এটা ভাগ করে দিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের লালমনিরহাট ছিল, খুলনায় ছিল, পটুয়াখালীতে। অ্যাকচুয়ালি এই যে আয়োজনটা, এতে হয়েছে কি যে শিক্ষার্থীদের একটা সঞ্চয়ের মনোভাব তৈরি করার জন্য এই আয়োজনটা করা, তাদেরকে অ্যাওয়্যার করা যে সঞ্চয়ে কি হয়, এবং এই সঞ্চয়ের মধ্য দিয়ে হয়তো এদের মধ্য থেকে একজন ভালো এন্টারপ্রেনার বের হয়ে আসবে। এবং এইটা যখন চালু করা হলো, এখন পর্যন্ত এই শিক্ষার্থীদের খাতে এখানে জমা হয়েছে প্রায় 1100 কোটি টাকা। এটা কিন্তু দিস ইজ বিগ অ্যামাউন্ট। এবং এটা হলো কি, বাচ্চারা তাদের স্কুলের টিফিন থেকে এই টাকাটা জমাচ্ছে। তো ফলে প্রথম থেকে তাদের একটা সঞ্চয়ের ভাব তৈরি হচ্ছে। আমরা মনে করি এই সঞ্চয়ের ভাব তৈরি করে এদেরকে ভবিষ্যতে একদিন এন্টারপ্রেনার করা যাবে। এটা থেকে সে আবার এই টাকা নিয়ে সে বাইরে পড়াশোনা করতে যেতে পারবে। ফলে বাচ্চারা কিন্তু এখন ওই টিফিনের পয়সাটা দিয়ে ওই চটপটি না খেয়ে কিন্তু টাকাটা ব্যাংকে জমাচ্ছে। এটা বিরাট একটা বিষয়, এবং এর মধ্য থেকেই কিন্তু সঞ্চয়টা তৈরি হচ্ছে। 1100 কোটি টাকা জমা হয়েছে, আমি তো মনে করি আগামী 2-4 বছরের মধ্যে এটা কয়েক হাজার কোটি টাকা হয়ে যাবে। আচ্ছা, আমরা সেটা প্রত্যাশা করি। জি। তো সাম্প্রতিক সময়ে অর্থমন্ত্রী বলেছেন যে রাজনৈতিক চাপের ঊর্ধ্বে থেকে আসলে ব্যাংকারদের আসলে কাজ করতে হবে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? না, এটা উনি ঠিকই বলেছেন, এবং আমি যেটা বলতে চাই, আমি রূপালী ব্যাংকে 7 মাস, আমি মনে করি না, আমি দেখি নাই এটা, টু বি অনেস্ট অ্যান্ড ফ্র্যাঙ্ক, যে কোন রকম রাজনৈতিক চাপ নিয়ে আমি কাজ করছি। এবং এই ক্ষেত্রে আমার বোর্ডও স্বাধীন, বোর্ড যেমন রোল প্লে করছে, যথাযথ রোল প্লে করছে, এবং আমি কোনো চাপ দেখি না। এবং এটা অর্থমন্ত্রী মহোদয় সঠিক কথা বলেছেন যে আমরা চাপের ঊর্ধ্বে থেকেই কাজ করব, তাহলেই প্রকৃত ব্যাংকিংটা করা যাবে, আদারওয়াইজ সম্ভব না। আচ্ছা, একদমই শেষ পর্যায়ে তো রূপালী ব্যাংকের গ্রাহকদের জন্য যদি কিছু বলেন। রূপালী ব্যাংকের গ্রাহকদের আমি এটুকুই বলবো যে এই ব্যাংকের প্রতি, এটা রূপালী ব্যাংকের সিম্বলটাই কিন্তু বট গাছ। মানুষ কিন্তু এই বট গাছের সুশীতল ছায়ায় কিন্তু আগে যারা রেস্ট করতো, আমরা বিশ্রাম করতাম, এখানে আশ্রয় নিত। ঝড় বৃষ্টি হলেও কিন্তু এই গাছের নিচে মানুষ আশ্রয় নিত। এটা রূপালী ব্যাংকটা সেই রকমই। এটার যেহেতু এখন অনলাইন ব্যাংকিং সেবা বেড়েছে, আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এটা ওপেন করেছেন, 1 কোটি মায়ের অ্যাকাউন্ট করেছি। তো সার্বিকভাবে রূপালী ব্যাংকের কার্যক্রম কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমি আমাদের গ্রাহককে অনুরোধ করব যে এই ব্যাংকের প্রতি আস্থা রেখে এই ব্যাংকের সঙ্গে লেনদেন করার, এবং আমি মনে করি যে তারা যদি আমাদের প্রতি আস্থা রাখে, আমরা অনেক বেটার সার্ভিস দিতে পারবো। তাদেরকে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। রূপালী ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে এবং সাথে 21 টিভিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ দেশের ব্যাংকিং খাতে নানা দিক ও করণীয় কথা বলছিলেন রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ আতাউর রহমান প্রধান। দর্শক, এবার নিচ্ছে আরো একটা বিরতি। বেলা 2:30 আবার ফিরে আসবে বিজনেস, আমাদের সঙ্গেই থাকুন।